প্রণয়ের অমল কাব্য পর্ব ৩৮। রুমানে আজ ফারহাকে রান্নাঘরে দেখে বলে, আরে আম্মু, তুমি এখানে এসেছো কেন? ফারহা মেয়েটির দিকে তাকালো, হাত নিষ্পিস করছে ঠাস করে থাপ্পড় দেওয়ার জন্য। শুদ্ধর জন্য কেন শরবত বানাবে এই ভেবে রুমানে আজ ভাবলেন গরম পানি দিয়ে হয়তো কিছু করবে। কাজের চাপে জিজ্ঞেস না করে একটা গ্লাসে অর্ধেকটা গরম পানি নিয়ে ফারহার দিকে এগিয়ে দেয়। ফারহা গ্লাসটা নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে শুদ্ধর কাছে এসে দাঁড়ায়। শুধু ফারহাকে দেখে বলে, ফারহা সুন্দরীটার কি শরবত বানানো হলো? ফারহা চোখের পলকে শুদ্ধর বাঁ পায়ে হাঁটুর বরাবর গরম পানি ঢেলে দেয়। শুদ্ধ চেঁচিয়ে ওঠে। আশেপাশে অনেক মানুষ আছে, যদিও তারা এক কোণার দিকে। অনেকেই তাকালো শুদ্ধর চেঁচানোয়। শুদ্ধ এদিক ওদিক তাকিয়ে নিজেকে দমালো। বসা থেকে দাঁড়িয়ে অসহায় মুখ করে বলল, কি করলে এটা? উফ, কি ছিল মগে? ফারাক কটমট দৃষ্টিতে শুদ্ধর দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, সুন্দরীর হাতে শরবত ঢেলে এবার পা ঠান্ডা করো। শুদ্ধ পা নাড়ায়। ইস, তার হবু বউটা তাকে জ্বালাচ্ছে। অসহায় কণ্ঠে ডাকে, ফারহা, পা জ্বলছে তো। ফারহা পাত্তা দিল না, হাতের মগ টেবিলের উপর রেখে দিল। গরম পানি নিয়ে আসলেও শুদ্ধর পায়ে ঢালার আগে বেছিনের নল থেকে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিল। তবে ভালোই গরম ছিল, একটু ছ্যাঁকা তো দিতেই হতো। অসভ্য ছেলে, শুধু তাকে জ্বালাতে আসে। এবার থেকে সেও পুড়িয়ে ছাড়বে। একটু দূরে সামিয়া দাঁড়িয়ে একবার ফারার দিকে তাকায়, আরেকবার শুদ্ধর দিকে তাকায়। মেয়েটা ঢোক গিলল। শুদ্ধর সাথে ফারার কি সম্পর্ক সেটা ভেবে কেমন যেন তাকিয়ে থাকলো। আবার ভাবলো হয়তো চেনা জানা কেউ। সে তো শুদ্ধর পরিচিত সবাইকে চেনে না। একটু পর রান্নাঘর থেকে লিয়ানা মেয়েটা হাতে শরবত এনে শুদ্ধর দিকে এগিয়ে দিলে শুদ্ধ ফারহার দিকে তাকায়। ফারহা কটমট দৃষ্টিতে এই মেয়ের দিকে চেয়ে আছে। শুদ্ধ মেকি হেসে ফারহাকে ইশারায় দেখিয়ে দিয়ে বলে, ওকে দাও, আমি খেয়েছি। কথাটা বলে আবারও সোফায় বসলো, চোখ মুখ কুচকে পা মেলে দিল। ইস, তার হবু বউটার এত তেজ, শুধু তাকে পোড়ায়। ফারহা অনেকটা এগিয়ে গেল, সামিয়া মেয়েটাকে দেখে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে শুদ্ধর মা এসে দাঁড়ায়। ফারহাকে তিনি চেনেন, এর আগেও দেখেছে। তার ছেলের বন্ধু ফাইজের বোন ফারহা, আর এখন তো তাদের মেয়ে ইনায়ার ননদিনী। শুদ্ধর মা হেসে বলে, ফারহা আম্মু, কেমন আছো? ফারহা শুদ্ধর মাকে দেখে ছোট্ট করে সালাম দেয়। মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি কেমন আছেন? শুদ্ধর মা মৃদু হেসে বলে, ভালো আছি মা। তুমি একা একা এখানে কি করছো? এমনিতেই এসেছিলাম আন্টি। আর চোখে সামিয়ার দিকে তাকায়। মেয়েটা এভাবে শুদ্ধর মায়ের পাশে ঘেঁষে আছে কেন বুঝলো না। মায়েরা বলল মেয়েটা তার আম্মাজানের বৌমা। কৌতূহল দমাতে না পেরে আমতা আমতা করে সামিয়াকে ইশারা করে জিজ্ঞেস করে, ও আপনার কে হয় আন্টি? টিনা বেগম সামিয়ার এক হাত ধরে বললেন, এটা আমার বৌমা। তুমি তো শুদ্ধকে চেনো, তোমার ভাইয়ের বন্ধু। সামিয়া ওর বউ। ফারহার বিস্ময় নিয়ে সামিয়া মেয়েটার দিকে তাকায়। সামিয়া মৃদু হেসে তাকিয়ে আছে ফারহার দিকে। ফারহা ঢোক গিলল, কোনো রকমে বলে, ওনার বিয়ে? টিনা বেগম কথার মাঝে মৃদু হেসে বলে, ঠিক করে রেখেছি, আমাদের ইনায়ের বিয়ের পরপরই ছেলেটার হাতে বউ তুলে দেব। ফারহা কি বলবে বুঝতে পারছে না। টিনা বেগম শুদ্ধর খালার ডাকে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, তোমরা এদিকে আসো মা। ফারহা সামিয়ার অনামিকা আঙ্গুলে একটা রিং চোখে পড়ল। মেয়েটার চোখ ঝাপসা। ঢোক গিলে সামিয়াকে জিজ্ঞেস করে, আপু, একটা কথা জিজ্ঞেস করি? সামিয়া মাথা নেড়ে বলে, জি আপু, বলুন। ফারহা চোখ বুজে দুঃখ মিশ্রিত শ্বাস নেয়। এরপর বলে, তোমার হাতের এই আংটিটা কে দিয়েছে? সামিয়া হেসে জবাবে বলে, টিনা আম্মায় দিয়েছে আপু, তার ছেলের জন্য। ফারহার শরীর অসাড় হয়ে আসে, মাথা ঝিমঝিম করছে। শুদ্ধর মাকে আম্মা ডাকতে শুরু করে দিয়েছে। সামিয়া সেখানে আর দাঁড়ালো না। সময় ব্যয় না করে শুদ্ধর মায়ের পিছু পিছু যায়। মেয়েটা একা একা, সেভাবে কাউকে না চেনায় শুদ্ধর মায়ের সাথে সাথেই থাকছে। এদিকে ফারহার পা যেন টলছে, চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কি শুনল সে? পিছু ফিরে দূরে বসা শুদ্ধর দিকে তাকায়। ধীর পায়ে এগিয়ে যায়, পা চলছে না, তবুও টেনেই নিয়ে যায়। শুদ্ধর পাশে দাঁড়িয়ে কান্না মিশ্রিত গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পা মেলে বসে ফোন স্ক্রল করছিল। ফারহার অন্যরকম কণ্ঠ শুনে মাথা তুলে তাকায়। ফারহার চোখ মুখ লাল, সাথে চোখের পানিতে গাল ভেজা। শুদ্ধ ভুরু কুচকে চায় ফারহার দিকে। এভাবে কাঁদছে কেন মেয়েটা? দ্রুত বসা থেকে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ফোন রাখে। বলে, কাঁদছো কেন ফারহা? কি হয়েছে? ফারহার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ আশেপাশে তাকায়, এরপর ফারহার দিকে তাকায়।
তাকে মলম লাগাতে না পারলে ফারহা যে কান্না করে তা তো জানে শুদ্ধ। গলা নামিয়ে বলে, ফারহা কান্না করো না, দেখো অনেক মানুষ, আমার পায়ে তেমন জ্বলছে না, এমনি ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না থামাও। ফারহা নীরব চোখে শুদ্ধর দিকে চেয়ে টুপটুপ করে অশ্রু বিসর্জন দেয়। শুদ্ধ কপাল চাপড়ালো। এই মেয়েকে নিয়ে আর পারা যায় না। ফারহার হাত তার ডান হাতের মুঠোয় নিয়ে এগিয়ে যেতে যেতে বলে, আচ্ছা আসো, নিজ হাতে মলম লাগিয়ে দাও, তবুও কান্না থামাও। এই বাড়িতে শুদ্ধর বরাদ্দকৃত রুমে নিয়ে ড্রয়ার থেকে একটা মলম এনে বেডের উপর বসে, পা মেলে বা পায়ের প্যান্ট উপরে তুলতে নেয় আর বলে, নাও মলম লাগাও, নিজেই পোড়াও নিজেই কাঁদো, এত প্রেম কোনখানে রাখি আমি। ফারহা হঠাৎই শব্দ করে কেঁদে দেয়। শুদ্ধ থতমত খেয়ে তাকায় ফারহার দিকে। দুটো বেড থেকে নেমে ফারহার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফারহা কি হয়েছে? ফারাহের কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। শুদ্ধ বিস্ময় কণ্ঠে বলে, ফারহা কান্না থামাও, এটা বিয়ে বাড়ি, বাড়ি ভর্তি মানুষ, কেউ শুনে ফেলবে তো। ফারহা শুনল না, কাঁদতে কাঁদতে বিড়বিড় করে কি যেন বলে। শুদ্ধর কপালে চিন্তার ভাঁজ। ফারহা তো এভাবে কাদার মেয়ে নয়। বিচলিত হলো, তার ফারহা এভাবে কাঁদছে কেন? সেও তো কাঁদায়, এভাবে তো কাঁদে না, এত দুঃখ থাকে না সে কান্নায়। শুধু অসহায় কণ্ঠে বলে, ফারহা প্লিজ এভাবে কান্না করো না, কি হয়েছে তোমার? এদিকে কেউ চলে আসলে আমাদের উল্টা পাল্টা ভাববে। ফারহা আগের মতোই কাঁদতে থাকে। শুদ্ধ দোমানা করে দু হাতে ফারহার গাল আগলে নিয়ে অসহায় কণ্ঠে বলে, আমার কাছে বেশি কষ্ট পেয়েছো? ওই মেয়েকে আমি চিনি না ফারহা, বিলিভ মি, ও একদম সুন্দরী নয়, আমার কাউকে সুন্দরী বলবো না। একটু থেমে বলে, মিশকা আপুর সাথে কথা বলেছি বলে কষ্ট পেয়েছো? আর বলবো না, তার বাচ্চার সাথেও বলবো না, পাক্কা। প্লিজ কান্না অফ করো। ফারাকে আগের মতোই কাঁদতে দেখে শুদ্ধর মুখে অসহায়ত্ব ফুটে ওঠে। মৃদু স্বরে বলে, আমার ফারা, প্লিজ কান্না থামাও, এভাবে কাঁদলে আমার কষ্ট হয়। ফারা পিটপিট করে তাকায় শুদ্ধর দিকে, দু হাতে শুদ্ধকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, সব সময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারার দু গাল মুছে দিয়ে বলে, আচ্ছা আর কাঁদাবো না, কেন কাঁদছো এবার বলো। ফারহা রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। শুদ্ধ কিছু বলল না, সে ফারহার দিকে অবাক হয়ে চেয়ে আছে। ফারহা কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে, শব্দ করে কাঁদে। শুদ্ধর বুকের বাঁ পাশে কেমন চিনচিন করলো। ফারার এই কান্নায় এত দুঃখ মেশানো কেন? তার ভালোবাসার কান্নাময় বেদনা ছেলেটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল যেন। দ্রুত ফারনার সামনে হাঁটু মুড়ে বসে কোমল স্বরে ডাকে, ফারহা। ফারহা দু হাতে মুখ লুকিয়ে কাঁদতেই থাকে। শুদ্ধ ফারহার মুখ জোর করে উঠিয়ে মৃদু স্বরে বলে, কেউ কি কিছু বলেছে তোমায়? কোনো ছেলে ডিস্টার্ব করেছে? একটু থেমে বলে, সৌরভ কিছু করেছে? ফারহা কিছুই বলে না। শুদ্ধর নিজেকে কেমন দিশেহারা লাগে। আবারও বলে, আমার ফারহা প্লিজ বলো কি হয়েছে তোমার? আমার কোনো কাজে অনেক বেশি কষ্ট পেয়েছো? কোন কাজ বলো, আমি আর করব না সে কাজ, একবার জাস্ট বলো আমাকে। ফারহার কোনো রেসপন্স না পেয়ে শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, এই ফারহা, আমার বুক ব্যথা করছে কিন্তু। ফারহা হঠাৎই হাঁটুতে ভর দিয়ে শুদ্ধর দিকে এগিয়ে দু হাতে শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর কাঁধে মুখ গুজে দেয়। শুধু এক মুহূর্তের জন্য কেমন স্তম্ভিত হয়ে যায়। এই প্রথম ফারহা এভাবে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা বোধহয় কারেন্ট শক খেয়েছে, সেভাবে তবদা খেয়ে কিছুক্ষণ চুপ মেরে রইল। ফারহা শুদ্ধর গলায় মুখ গুজে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি খুব খারাপ শুদ্ধ ভাই, আমি তোমাকে একদম চাই না। তুমি শুধু কাঁদাও আমায়, শুধু কষ্ট দাও, একটু ভালোবাসো না আমাকে, তুমি একটুও ভালো নও। শুদ্ধ ফারার অভিযোগ চুপ করে শুনল, হাত বাড়িয়ে ফারাকে জড়িয়ে ধরল না, বরং নিজের থেকে ফারাকে ছাড়িয়ে নিয়ে দু হাত ফারার গালে রেখে মৃদুস্বরে বলে, আর কাঁদাবো না, কিন্তু তুমি শুধু এই কারণে কাঁদছো না, আমি জানি। কি হয়েছে বলো আমাকে। ফারার রেগে শুদ্ধর হাত ঝাড়া মেরে সরিয়ে দেয়। সামিয়াকে আংটি দিয়ে দিয়েছ আর এখানে তাকে দরদ দেখাতে এসেছে। কাঁদতে কাঁদতে বসা থেকে দাঁড়িয়ে যায়। শুদ্ধ দ্রুত বসা থেকে দাঁড়িয়ে ফারহাত টেনে ধরে বলে, ফারহা বলে যাও প্লিজ কি হয়েছে তোমার। ফারহা জোর করে হাত ছাড়িয়ে নিয়ে রাগে চিৎকার করে বলে, হাত ছাড়ো তুমি আমার। ভাইয়ের বিয়ের পর এক সপ্তাহের মাঝেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব। তোমার মতো ছেলেকে জীবনেও চাই না আমার। শুধু রেগে যায়। ডান হাতে ফারহার গাল শক্ত হাতে চেপে বলে, এই জীব রাখবো না আর একবার এসব ফালতু কথা বললে। বেয়াদব মেয়ে, আমাকে চাইতে বলছিস? আমি আমি চাই তো, এটাই যথেষ্ট।
তোমাকে চাইতে হবে না আমাকে। ফারহাদ চোখ নামিয়ে ফুঁপিয়ে কাঁদে। শুধু ফারহার গাল ছেড়ে দিয়ে চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে দমিয়ে নেয়। এরপর চোখ খুলে দু হাতে ফারহার গাল আলতো হাতে ছুঁয়ে অনুতপ্ত স্বরে বলে, সরি, ব্যথা পেয়েছো? ফারহা কিছু বলে না, নীরবে কেঁদে ভাসায়। শুদ্ধ আবারও আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে ফারহা? বলো। না বললে শুধরাবো কি করে? বলো তো। যে কারণে কষ্ট পাচ্ছ তার অস্তিত্ব রাখবো না, একবার শুধু বলো আমায়। ফারা কিছু বলল না। তার গালে রাখা শুদ্ধর দুহাত তার দু হাতে ঝাড়া মেরে ছাড়িয়ে নেয়। এরপর নিজের দু হাতে চোখ মুছে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ অসহায় চোখে চেয়ে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে গেছে শুদ্ধর। কি হয়েছে ফারহার? সে তো বুঝতে পারছে না। মেয়েটার যা জেদ, বলছে মানে বলবেই। না, এখন কি করবে সে? উফ, মাথা যন্ত্রণা শুরু হলো। এসব আর নেওয়া যায় না। মায়েরা ইরফানের ঘরের বেডের উপর হাঁটুতে থুতনি ঠেকিয়ে চুপ করে বসে আছে। ঘাড় হুঁচিয়ে একবার ঘড়িতে সময় দেখল। বিকেল 4টায় বাজে। তার কান্না পাচ্ছে। সে কত কিছু প্ল্যান করেছিল ইনায়ের বিয়ের জন্য। সব ভেস্তে দিয়েছে ওই লোকটা। সবাই মজা করছে আর সে ঘরে শোক পালন করছে। ভাবতে ভাবতেই সত্যি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। কিছুক্ষণ আগে রীতা এসে ঘরে 1 প্লেট খাবার দিয়ে গিয়েছে। খাবে না সে। ঘাপটি মেরে বসে আছে। ওই নির্দয় লোকটাই খাক, বাইরে ঘুরে বেড়াক, সব ওই লোকটাই করুক। সে কিছুই করবে না। হঠাৎই দরজা খোলার শব্দ পেয়ে মায়েরা ডান দিকে ঘুরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে ইরফানকে দেখে দুটো উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। দেখবেই না এই অসভ্য লোককে। ইরফান ঘরের দরজা আটকে দ্রুত পায়ে এগিয়ে আসে মায়রার দিকে। টেবিলে খাবার ভর্তি প্লেট দেখে বিরক্ত হলো। কমপক্ষে 45 মিনিট আগে এর ঘরে খাবার পাঠিয়েছে, অথচ এই স্টুপিট এখনও খায়নি। গম্ভীর গলায় বলে, স্টুপিট, খাওনি কেন? মায়রা ঘাপটি মেরে চোখ বুজে রইল। ইরফান মায়রার হাত ধরে টেনে বসিয়ে দেয়। ধমকে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, কি প্রবলেম? মায়রা বিরক্ত হয়ে যায়। ইরফানের হাত ঝাড়া মেরে সরিয়ে রেগে বলে, খাবো না আমি। আপনি জানতো, অসহ্য লোক একটা। কথাটা বলে আবারও ঠাস করে শুয়ে পড়ে। ইরফান রেগে যায়। এই হাঁটুর বয়সী মেয়ে তাকে রাগ দেখাচ্ছে। ব্যাপারটা হজম হয় না তার। ইরফান আবারও টান মেরে মায়রাকে বসিয়ে দেয়। দাঁতে দাঁত চেপে বলে, আমাকে রাগিও না, চুপচাপ খেয়ে নাও ফাস্ট। আমাকে যেতে হবে। মায়রা চিল্লিয়ে বলে, তো যান, আপনাকে কে ধরে রেখেছে? ইরফান রেগে মায়রার গাল চেপে শক্ত কণ্ঠে বলে ওঠে, স্টুপিড, চিৎকার করছো কেন? খেতে বলছি আমি। মায়েরা কান্নার ভান করে ইরফানের বুকে ধাক্কা দিয়ে বলে, আমার খিদে পায়নি, খাবো না আমি, সরুন। ইরফান মায়রার গাল ছেড়ে দেয়। একটু পিছিয়ে গিয়ে গম্ভীর গলায় বলে, ইটস ওকে, আই উইল ইট, আই এম ভেরি হাংরি। কথাটা বলে হাতঘড়ি খুলে টেবিলের উপর রাখলো। এরপর শার্টের বোতাম একে একে খুলতে লাগলো। মায়েরা পিটপিট করে চেয়ে আছে ইরফানের দিকে। খাওয়ার জন্য শার্ট খুলতে হয়? অবাক হয়ে বলল, তো খান, কিন্তু আপনি কাপড় পরে খেতে পারেন না? ইরফান ভুরু কুঁচকে মায়রার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, নো, মানুষ খাওয়ার জন্য সব খুলে ফেলতে হয়। মায়েরা অবাক হয়ে বলে, মানে? আপনি কোন মানুষকে খাবেন? ইরফান গায়ে শার্ট খুলে ছুঁড়ে ফেলে বলে, তোমাকে। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে, মানে? কথাটা বলে কোনো রকমে ধীরে ধীরে ডান দিকে সরে গিয়ে বেড থেকে নামতে গেলে ইরফান বেডের উপর উঠে মায়রাকে টেনে ঠাস করে শুইয়ে দেয়। মায়েরা চিৎপাতাং হয়ে পড়ে যায়। দ্রুত উঠতে নিলে ইরফান মায়রার উপর শুয়ে তার দু হাতে মায়রার দু হাত চেপে ধরে বেডের সাথে। মায়েরা অসহায় কণ্ঠে বলে, হায় আল্লাহ, কি করছেন? ছাড়ুন আমায়। ইরফান মায়রার গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। মায়েরা কেঁপে ওঠে। কান্নামাখা গলায় বলে, সরুন, আপনি কি ভারী, ভত্তা হয়ে গেলাম আমি। ইরফান মায়রার গলায় নাক ঘষে শীতল কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি স্টুপিড, তোমাকে খেতে দাও। শুধু দ্রুত ঘর থেকে বেরিয়ে ফারহার হাত ধরে টেনে আবারও ঘরের ভেতর আনে। এরপর দরজা আটকে দেয়। ফারহাদ চেঁচিয়ে উঠতে চাইলে শুদ্ধ ফারহার মুখ চেপে বলে, ফারহা, বাচ্চামি করবে না, কেউ আসলে কি হবে? চুপ করে থাকো। কথাটা বলে শুদ্ধ ফারহার মুখ থেকে হাত সরিয়ে নেয়। ফারহা শব্দ করে চেঁচামেচি করল না, কিন্তু রেগে বলল, আমাকে নিয়ে আসলে কেন? শুদ্ধ ভুরু কুঁচকে বলে, কান্নার কারণ না বললে যেতে পারবে না, ফার্স্ট বলো। ফারহা মাথা নিচু করে থাকে, চোখ ভেজা। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। হঠাৎই শুদ্ধর সামনে কিভাবে কাঁদলো, আবার নিজে থেকে জড়িয়েও ধরেছে। ভাবতেই তীব্র অস্বস্তিরা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে। শুদ্ধ রেগে বলে, ফারহা, আমি আর কত বলবো? কান্নার কারণটা বলো আমাকে, নয়তো মার খাইতে
খাইয়ে কাঁদাবো এবার। ফারা ঢোক গিলে মাথা তুলে তাকায়, চোখের কোণে পানি। চাইছে না আর কাঁদতে, তবে মন তো শুনছে না। নাক টেনে বলে, তুমি অন্য কাউকে বিয়ে করতে চাও শুদ্ধ ভাই? ফারার কথা শুনে শুদ্ধ কেমন করে যেন তাকায়, ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না ফারহা। প্লিজ কান্না অফ করো। এভাবে কেউ কাঁদে? ফারহার চোখ থেকে অবাধ্য নীরব অশ্রু গড়িয়ে পড়ে। কান্নামাখা গলায় বলে, তো তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তুমি তবুও বলছো তুমি অন্য কাউকে বিয়ে করবে না? তুমি সবসময় শুধু মিথ্যা বলো। শুধু অবাক হয়ে তাকায় ফারহার দিকে। কার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে? বিস্ময় কণ্ঠে বলে, এসব উল্টাপাল্টা কথা তোমায় কে বলেছে ফারহা? ফারহা নাক টেনে বলে, ওই সামিয়াকেই তো তুমি বিয়ে করবে। ভাইয়ার বিয়ে হয়ে গেলেই করবে। আংটিও দিয়েছ সেই মেয়েকে। শুদ্ধ অবাক হয়, আংটি দিয়েছে? সামিয়া নামটা পরিচিত ঠেকলো। একটু ভাবলেই মনে পড়ল তার মা এই নামটি বলেছিল তাকে। সেই মেয়েটাকে তার জন্য পছন্দ করেছে, কিন্তু সে তো নিষেধ করে দিয়েছিল তার মাকে, অথচ তার মা তাকে একটাবার কিছু না বলে সেই মেয়েকে আংটি পর্যন্ত দিয়ে দিয়েছে। এত রাগ হলো ফারহার কথায় ভাবনা রেখে ফারহার দিকে তাকালো। ফারহা ভেজা গলায় শুদ্ধর বুকে দু হাতে ধাক্কা দিয়ে বলল, আমি কিন্তু তোমায় অন্য কাউকে বিয়ে করতে দেব না শুদ্ধ ভাই। এরপর শুদ্ধর বুকে কপাল ঠেকিয়ে কান্না মাখা গলায় বলে, ওই মেয়েকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। তুমি অন্য কাউকে বিয়ে করলে আমি মরে যাব। শুধু ফারহার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিজেকে সামলে দু হাতে ফারহার মুখ উঁচু করে ধরে। এরপর গাল মুছে দিয়ে মৃদু স্বরে বলে, এসব ফালতু কথা একদম বলবে না। আমার ফারহা তুমি। আমার বুক খাঁচার বন্দিনী পাখি আমার ফারা। আমার ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না, বুঝেছো তুমি? ফারা শুদ্ধর হাত আবারও ঝাড়া দিয়ে রেগে বলে, তুমি সব মেয়েদের পিছে পড়ে থাকো, সবাইকে সুন্দর বলো, সবার সাথে হেসে কথা বলো, শুধু আমার সাথে কথা বলো না ঠিক করে। শুধু কাঁদাও আমায়, আমায় সুন্দর বলো না। শুদ্ধর এত রাগ চিন্তার মাঝেও ফারার বাচ্চামি দেখে হাসি পায়। যেন কোনো বাচ্চা একটা চকলেট কম দিয়ে অন্য বাচ্চাকে একটা চকলেট বেশি দেওয়ায় গাল ফুলিয়েছে এমন। শুদ্ধ নিজেকে না দমিয়ে হঠাৎই শব্দ করে হেসে ফেলে। ফারা ভেজা চোখে রেগে তাকায় শুদ্ধর দিকে। বাইরে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ালে শুধু পেছন থেকে ফারাকে জড়িয়ে নেয়। ফারা কেঁপে ওঠে। শুধু ফারার ডান গালের সাথে তার বাম গাল লাগিয়ে ঠান্ডা গলায় বলে, সবাই শুধু সুন্দরী, আর আমার ফারহা পাখি আগুন সুন্দরী। ফারা থম মেরে যায়। শুধু আবার বলে, তুমি জানো আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? দুনিয়া উল্টে গেলেও আমার ফারা পাখি ছাড়া আর কেউ আমার বউ হবে না। ফারা নাক টেনে বলে, তুমি তো তোমার আম্মুর বাধ্য ছেলে, তোমার আম্মু ওই মেয়েকে পছন্দ করেছে। তুমি একটু পর আমায় আর মানবে না। শুদ্ধ রাগ হলো। ফারহার আঙ্গুলের ভাঁজে তার আঙ্গুল গলিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যখন কাঁদাবো তখন একটু একটু কাঁদবে, আর কখনো এভাবে বেশি কাঁদবে না। বলেছি তো, আমার আগুন সুন্দরী ফারা পাখি ছাড়া আর কেউ আমার অর্ধাঙ্গিনী হবে না। মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে ভালোবাসি না, বুঝেছ? ফারা ঢোক গিলে বলে, ছাড়ো আমায়। শুদ্র মৃদু স্বরে বলে, ইচ্ছে করছে না। ফারা নড়ে চড়ে উঠে রেগে বলে, ছাড়বে আমায়? দরদ দেখাবে একজনকে নিয়ে, বিয়ে করবে মায়ের পছন্দ করা মেয়েকে। ছেলে ছাড়া কেউ আংটি পরায় মেয়েকে? আমি তো বাচ্চা না, তুমি সব জানতে। কথাগুলো বলতে বলতে গলা ভেঙে আসে। শুদ্ধ বিরক্ত হলো। ফারহার গলার সাথে তার গাল ঘেঁষে ফারহার কেঁপে ওঠে। শুদ্ধ ফারাকে ছেড়ে ফারহার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, আচ্ছা, তাহলে সামিয়াকেই বিয়ে করব। কবে করব ডেটটা ফিক্সড করে দাও। ফারা শুদ্ধর বুকে ধাক্কা দিয়ে রেগে বলে, তুমি একটা অসভ্য ছেলে, আবার আমাকে কাঁদাচ্ছ। শুদ্ধ মেদু হেসে ফারহার হাত তার দু হাতে আঁকড়ে ধরে। দু হাত জমা করে হাতে উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি ফারা পাখি। ফারা মাথা নিচু করে নেয়। শুদ্ধ মাথা নিচু করে রাখা ফারহার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম না ফারা, আমি গ্রামের ছেলে, আমার মা গ্রামের। গ্রামের শহরের মতো কালচার না। মা শহরের মানুষদের মতো এত কিছু ভাবেনি, আমাকেও বলেনি। তুমি একটা প্রশ্নের উত্তর দিবে আমাকে? ফারা উত্তর করে না, শুদ্ধ নিজেই প্রশ্ন করে, আমার ভালোবাসা তুমি কি কখনো অনুভব করতে পারো না ফারা? ফারা মাথা নিচু করেই উত্তর দেয়, কিভাবে করব? তুমি আমাকে কখনো বলেছো নাকি বুঝিয়েছ? শুদ্ধ ভাবলো, আসলেই তো, সে কি কখনো বলেছে নাকি বুঝিয়েছে? কি বুঝিয়েছে? উল্টো যখন থেকে বুঝছে ফারা তার প্রতি উইক, তখন থেকে শুধু অন্যদের নিয়ে জ্বালায়। ভারী অন্যায় হয়ে গেছে এটা। মৃদুস্বরে বলে, তুমিও তো আমাকে বলনি, বোঝাওনি,
তাহলে আমি কিভাবে বুঝলাম আমার ফাড়া পাখি আমায় অনেক বেশি ভালোবাসে? ফাড়া ঢোক গিলে বলে, আমি ভালোবাসি না কাউকে। শুদ্ধ হেসে বলে, ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় ফাড়া পাখি, বুঝেছ? ফাড়া নাক টেনে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শুদ্ধ হেসে ফেলে। অতঃপর বলে, তবে এত কাঁদলে কেন? এত ইনসিকিউর ফিল কেন করো? ফারাজ শুদ্ধর দিকে চেয়ে বলে, যখন আমি কোনো ছেলের কোলে উঠে বসে তোমায় বলবো আমি তো তোমায় ভালোবাসি, তুমি এখন অনুভব করো, তখন বুঝবে আমি কেন কেঁদেছি। হাত ছাড়ো আমার। মুহূর্তেই শুদ্ধর চোখ মুখে রাগ ভর করে। অতঃপর বলে, তুমি কার কোলে উঠবে? ফারা মুখ বাঁকিয়ে বলে, তোমাকে কেন বলবো? তুমি কাউকে সুন্দরী বলার আগে আমার কাছে শুনতে আসো কাকে সুন্দরী বলবে? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ফারহার দিকে, শক্ত কণ্ঠে বলে, ভুলেও আমাকে জ্বালানোর জন্য ছেলে ঘটিত ব্যাপারে নিজেকে জড়িও না। জান নিয়ে নেব একদম। ফারা কেঁপে ওঠে শুদ্ধর কথায়। শুদ্ধ ছেড়ে দিল ফারহার হাত। চোখ বুজে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে ফারহার দিকে চেয়ে বলে, তুমি চাইলে এখন ঘুমাতে পারো, কেউ আসবে না, তবে দরজা আটকে ঘুমাও। ফারা নাক টেনে বলে, আমি ঘুমাবো না। তাহলে রেস্ট নাও। যা চোখ যা চোখের পানি নষ্ট করলে। আমি অবশ্য ভাগ্যবান এভাবে কাঁদবে আমার জন্য। তোমার মুখ থেকে শুধু মধু বের হয় না, নোনতা জলটুকুই না হয় বের করো। কি আর করবা, পোড়া কপাল আমার। ফাড়া রেগে বলে, তুমি আবার আমাকে উল্টাপাল্টা বলছো? শুধু হেসে বলে, কি বলো? আমার শব্দগুলো উল্টে পাল্টে গিয়েছে, কিন্তু আর আমার তো প্রতিটা বাক্য গোছানোই লাগলো। আমার মনে হয় আমার শোকে তোমার মাথার ছিটে কোনো দুষ্টু জিন বসে পড়েছে। ওরা বসে বসে পজিটিভ আর নেগেটিভ তারগুলোর সংযোগ উল্টে পাল্টে দিয়েছে, তাই আমার সুন্দর সুগঠিত বাক্যগুলো তোমাকে উল্টাপাল্টা লাগছে। তোমার দুষ্টু জিন তাড়ানোর একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো, ফাটা রেগে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হেসে বলে, আসলেই তোমার মাথার তার এলোমেলো হয়ে গিয়েছে ফাড়া। শিওর আমি। দেখো, যার বিয়ের খবর পেয়ে নাকের পানি চোখের পানি এক করলে, এখন তাকে ভাই ভাই ডেকে চরম মূর্খতার পরিচয় দিচ্ছ। ফাড়া ভুরু কুচকে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি যাবে? শুদ্ধ মন খারাপের ভান করে বলে, জিন তাড়ানোর উপায় শুনবে না? না, শুনবো না। তুমি যাও। ওকে, যেহেতু শুনবে না তাহলে বাস্তবায়ন করিয়ে দেখাচ্ছি। কথাটা বলে শুদ্ধ হঠাৎই কয়েক পা এগিয়ে এসে ফারহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারহা বুঝতেই পারেনি অনুভূতির তীব্র শখ খায় মেয়েটা। শুদ্ধ মৃদু স্বরে বলে, সরি বিয়ের আগে এভাবে জড়িয়ে ধরার। তুমি সত্যি আগুন সুন্দরীর চেয়েও সুন্দর ফাড়া পাখি। ফাড়া ঢোক গেলে শরীর শিরশির করে। শুদ্ধ ছেড়ে দেয় ফারহাকে। ফাড়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুধু ফারহার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ফারহা, আই রিকোয়েস্ট ইউ, বিয়ের আগে এত সেজে কখনো আসবে না আমার সামনে, বুঝেছো? অ্যান্ড সরি। এরপর শুদ্ধ দুটো পায়ে রুমের বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, দরজা আটকাও। মায়েরা বেডির এক কোনায় বসে খাবার খাচ্ছে। তার একদম সামনে ইরফান বসে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার পানে। মায়েরা দু পাঁচ ভাঁজ করে কোলের উপর প্লেট নিয়ে খাবার খায়। একটু পরপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তবুও খাচ্ছে মেয়েটা। খোলা চুলগুলো সামনের দিকে হেলে এসেছে। ইরফান আরেকটু মায়রার দিকে চেপে বসে, দু হাতে মায়রার চুলগুলো পেছন দিকে দিয়ে দেয়। মায়রা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চুলগুলো কয়েক পেঁচায়, যাতে বারবার সামনে না আসে। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা কেমন করে তার দিকে তাকিয়ে আছে। ইরফান মৃদু স্বরে বলে, হোয়াট? মায়রা মুখের খাবার শেষ করে আবদার করে, আমি ইনা আপুর কাছে যেতে চাই। আপনার সব কথা শুনবো, যেতে দিন না। ইরফান মায়রার দিকে তাকিয়ে থাকে কিছু সময়, চোখে কত আশা নিয়ে ইরফানের পানে চেয়ে আছে। ইরফান মায়রার বাম গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওকে ফাইন, নিয়ে যাব। সব খাবার শেষ করো ফাস্ট। মায়রার মুখে হাসি ফোটে ওঠে। হেসে বলে, সত্যি যেতে দিবেন? ইরফান ভুরু কুচকে তাকায় মায়রার দিকে, ঠোঁট বাঁকায় সূক্ষ্ম। অতঃপর বলে, স্টুপিড, খাবার ফিনিশ করো, আদারওয়াইজ এগেন ডর লক করে চলে যাব। মায়েরা দুটো খাবারে মনোযোগ দেয়। কিছুক্ষণের মাঝেই খাবার শেষ করে ইরফানের পায়ের উপর প্লেটটা রেখে বলে, শেষ। ইরফান ভুরু কুচকে বলে, আমাকে দিচ্ছ কেন? মায়েরা জিব্বার কামড় দিয়ে প্লেটটা আবার নিয়ে বেড সাইড টেবিলে রাখে। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে একটা দৌড় দেয়। ইরফান বিরক্ত হয়, বিড়বিড় করে বলে, স্টুপিড বাদর। মায়েরা ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে ফটাফট পানি খেয়ে নেয়।
এরপর বেডের দিকে খেয়াল করলে দেখল সে যে লেহেঙ্গা পরেছিল সেই লেহেঙ্গা। মায়েরা অবাক হয়ে তাকায়। এই লেহেঙ্গা তো মাত্র ওয়াশরুমে ভেজা দেখে আসলো, এখন বেডের উপর শুকিয়ে গেল কিভাবে? ইরফানের দিকে তাকালে দেখল ফোনে কারোর সাথে কথা বলছে। গায়ে শার্ট নেই, দেখেই শরীর কেমন শিউরে উঠল। ডান হাত উঠিয়ে গলায় হাত বুলায়। কিছুক্ষণ আগে এই লোক কতগুলো যে চুমু খেয়েছে গলায়, ভাবতেই কেমন হাঁসফাঁস লাগলো। চোখ নামিয়ে নিল, নিজেকে সামলে ইরফানের পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন। ইরফান মায়রার ডাকে পিছু ফিরে মায়রার দিকে তাকায়, এরপর ওপাশের ব্যক্তিকে বলে, হোল্ড। মায়রার উদ্দেশ্যে বলে, হোয়াট? মায়রা মিনমিন করে বলে, ওই লেহেঙ্গা তো ভিজে গিয়েছে, আবার শুকিয়ে গেল কিভাবে? ইরফান বেডের উপর রাখা লেহেঙ্গার দিকে তাকায়, আবারও মায়রার দিকে চেয়ে বলে, গাধা, এটা সেম ডিজাইনের আরেকটি লেহেঙ্গা, ফার্স্ট পরে নাও গো। মায়রা অবাক হয়ে বলে, এটা কোথায় পেলেন? মায়রার বোকা বোকা প্রশ্নে ইরফান ভুরু কুচকে বলে, কুড়িয়ে পেয়েছি স্টুপিড। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, মুখ বাঁকিয়ে উল্টো ঘুরে বেডের কাছে যায়। সে ভেবেছিল নর্মাল একটা জামা পরেই তাকে যেতে হবে। খুশি হলো ভীষণ আরেকটি এমন জামা পেয়ে, কিন্তু পরবে কোথায়? ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি যান। ইরফান কথা না বাড়িয়ে ব্যালকনিতে চলে গেল। মায়রা ফটাফট লেহেঙ্গাটা পরে নেয়। ইরফান গায়ে শার্ট জড়িয়ে দরজা খুলে একটি মেয়ে ভেতরে আসে। জিজ্ঞেস করে কতক্ষণ টাইম লাগবে। মেয়েটি আন্দাজ করে সময় বলে দিলে ইরফান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা বোকা চোখে চেয়ে দেখল ইরফানের প্রস্থান। মেয়েটা তো তাদের বাসায় ভাড়া করে আনা সেই আর্টিস্টের মাঝে একজন। মায়েরা বুঝলো ইরফান এই মেয়েকে তাকে সাজানোর জন্য ডেকেছে। মেয়েটার মুখে হাসি ফুটে ওঠে। মায়েরাকে মেয়েটি প্রায় 30 মিনিটের মতো সময়ে পুরোপুরি রেডি করিয়ে দিল। এর মাঝে ইরফান ঘরে প্রবেশ করে। মায়রার ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। ইরফান শান্ত চোখে মায়রার পানে চেয়ে আছে। মেকআপ আর্টিস্ট মেয়েটি রুম থেকে বেরিয়ে যায়। ইরফান এগিয়ে গিয়ে ডোর লক করে দেয়। এরপর মায়রার সামনে দাঁড়িয়ে মায়রার ঠোঁট জোড়ায় আঙ্গুল চালিয়ে বলে, আবার এটা লাগিয়েছ? মায়রা মিনমিন করে বলে, লিপস্টিক না লাগালে ভালো লাগবে না তো। ইরফান মায়রার আড়ালে সূক্ষ্ম হাসে। মায়রার দিকে এগিয়ে গেলে মায়রা দ্রুত তার দু হাতে ইরফানের ঠোঁট চেপে মিনমিন করে বলে, আবার কি করবেন? ইরফান চোখ বুজে ভারী শ্বাস ফেলে। মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু করব না। ইউ নো আই ডোন্ট লাইক ইউ স্টুপিড লিটিল গার্ল। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়ায় শব্দ করে একটা শুকনো চুমু আঁকে। মায়রার চোখ নামিয়ে নেয়। ইরফান আর কিছু করল না। মায়রা ডান হাতে তার বাঁ হাতের মুঠোয় নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রার ইচ্ছে করলো এই লোকটার মাথার চুলগুলো কামিয়ে টাক বানিয়ে দিতে। বলবে কেন তাকে পছন্দ করে না? এটা শুনলে মায়রার এত রাগ হয়, কিন্তু তাকে বাইরে নিয়ে যাচ্ছে তাই এসব বাদ দিল। ইরফান ইনায়ার ঘরের সামনে এসে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, বাইরে বের হবে না। মায়রা মাথা নেড়ে সম্মতি দেয়। ইরফানের ফোনে আবারও কল আসলে সে মায়রার হাত ছেড়ে বলে, গো। মায়রা ছাড়া পেয়ে দ্রুত ইনায়ার ঘরের ভেতর চলে যায়। ইরফান তার কাজে যায়। মায়রার ইনায়ার ঘরে খুশি মনে ঢুকলেও ইনায়ার পাশে এক একজনকে দেখে হাসি মিলিয়ে যায়। ইনায়া মায়রাকে দেখে বলে, মায়রা এতক্ষণ কই ছিলে? দেখো কে এসেছে। মায়রা জোরপূর্বক হেসে মাথা নাড়ায়, চোখের কোণে পানি। ইনায়ার উদ্দেশ্যে বলে, আমি আসছি আপু, একটু দাঁড়াও। কথাটা বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ঘরের বাইরে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ থেকে পানি পড়ে গড়িয়ে। পাশ থেকে পরিচিত কণ্ঠ পায়, কেমন আছিস মা? মায়রা নিজেকে সামলে নিল, ঘাড় বাঁকিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ভদ্রমহিলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সৎমা, তুমি কেমন আছো? মায়রার মা মায়রার সম্বোধনে অবাক হয়। কখনো তো এভাবে ডাকেনি মায়রা তাকে। তার কোলে 4 বছরের একটা বাচ্চা। বাচ্চা ছেলেটি মায়রার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপুই, কুলি নাও, কুলি নাও। মায়রা হেসে তার ছোট ভাইটাকে কোলে নেয়, শক্ত করে তার সাথে জড়িয়ে ধরে। গালে অসংখ্য চুমু খেয়ে বলে, আমার ভাইয়া কেমন আছে? বাচ্চা ছেলে লাবিব বোনের গলা জড়িয়ে ধরে আদো আদো স্বরে বলে, বালো, উত্তি বালো আপু, তুমি? মায়রা লাবিবের গালে দুটো চুমু খেয়ে হেসে লাবিবের মতো করেই বলে, আমিও বালো, আতি বালো ভাইয়া। লাবিব খিলখিল করে হেসে ওঠে। মায়রা তার মায়ের দিকে চেয়ে বলে, বললেন না যে কেমন আছেন? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস মা? তুই তো জানিস লাবিবের বাবা কেমন। আমি চাইলেও তোর খোঁজ নিতে পারি না, এখানেও।
মায়েরা তার মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, এসব বাদ দাও, লাবিব আমার কাছেই থাকুক, যাওয়ার আগে ওকে আমার থেকে নিয়ে যেও। একটু থেমে বলে, লাবিবের আব্বা আসছে? মায়রার মা ছোট করে বলে, হুম। তুই সত্যি ভালো আছিস তো মা? মায়রা উল্টো ঘুরে যেতে যেতে বলে, ভালো থাকার জন্যই তো পরের মেয়েকে তাড়িয়ে দিয়েছ। ভালো না থেকে উপায় কি? মায়রার মা ছলো ছলো চোখে চেয়ে রইল। ইরফানের ফুপি এসে মায়রার মায়ের সাথে টুকটাক কথা বলেন। তিনি নিজেকে সামলে ইরফানের ফুপির সাথে কথা বলায় সামিল হয়। মায়েরা লাবিবকে নিয়ে ইরফানের ঘরে গেল। দরজা ভিড়িয়ে দিয়ে বেডের উপর বসে লাবিবকে কোলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। দু হাতের লাবিবের গাল ধরে ছোট ছোট অসংখ্য চুমু দেয়। লাবিব পিটপিট করে তার বোনকে দেখে। এক পর্যায়ে বলে, আপুই তুমি কাঁদো কিনো? মায়েরা লাবিবের কপালের সাথে কপাল ঠেকিয়ে ফুপিয়ে কাঁদল। তার এই ছোট ভাইটাকে কতদিন পর দেখল। মায়ের উপর রাগ করে ওই বাড়িতে আর যায়নি। সে লাবিবকে দেখতে যেতে চাইতো, কিন্তু তার মা আর লাবিবের বাবার কথা ভাবলে নিজেকে দমিয়ে রাখত। একটু পর নিজেকে সামলিয়ে লাবিবকে জিজ্ঞাসা করে, আপুইকে মিস করেছিলি ভাইয়া? লাবিব মায়রার বুকে মাথা ঠেকিয়ে মন খারাপ করে বলে, আপুই তুমি চলো, তোমাকে আমি মিট করি। আমাকে আর কেউ চকলেট দেয় না। মায়েরা লাবিবের গালে আবারও চুমু খেয়ে বলে, আপুই আজ অনেকগুলো চকলেট দিবে তোকে। লাবিব খুশি হয়। মায়েরা তার ছোট্ট ভাইটাকে কোলের মধ্যে গুটিসুটি মেরে বসিয়ে রাখে। যদিও এর সাথে তার রক্তের সম্পর্ক নেই, সম্পর্কে সৎ ভাই, তবে এই ভাইটাই কেবল তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সেও বাসে। ইরফান একটা কাজে তার ঘরে এসেছে। মায়রার কোলে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখে অবাক হয়ে তাকায়। এগিয়ে এসে কিছু না বলে মায়রার কোল থেকে বাচ্চাটাকে দু হাতে নিয়ে বেডের উপর বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে কি করছেন? ইরফান রেগে বলে, স্টুপিড, তোমাকে ইনিয়ার ঘরে বসিয়ে রেখে এসেছি আর তুমি ছেলেদের কোলে তুলে বসে আছো। মায়রা অদ্ভুত চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকের সব কিছুতেই প্রবলেম। সে তার ভাইকে কোলে নেবে, এই লোকের কি? অসহ্য একটা। লাবি পিট পিট করে ইরফানের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর হামাগুড়ি দিয়ে মায়রার দিকে এগোলে ইরফান লাবিদের দিকে তাকিয়ে ধমকে বলে, স্টপ। লাবিব কেঁপে ওঠে। ইরফানের অমন শক্ত মুখে ধমক খেয়ে লাবিব কেঁদে দেয়। মায়রা দ্রুত লাবিবকে কোলে নিয়ে ইরফানকে কিছু বলার আগে ইরফান রেগে বলে, ওকে আবার কোলে নিয়েছো? নামাও বলছি। মায়েরা তীব্র বিরক্তিতে চেঁচিয়ে বলে, আপনার প্রবলেম কি? অসহ্য লোক একটা। আমি আপনার জন্য এখন আমার ভাইটাকে কোলে নিতে পারবো না? ইরফান আবারও কিছু বলতে গিয়েও থেমে যায়। লাবিব ছেলেটার দিকে তাকালো, দেখলো ছেলেটা ভীত চোখে তার দিকে চেয়ে আছে। ভাই কথাটা শুনে বোধহয় শান্ত হলো। অতঃপর ইরফান শান্ত স্বরে বলে, ও ওকে। কথাটা বলে তার ড্রয়ার থেকে কিছু খোঁজে। মায়েরা মুখ বাঁকায়। তার ভাইটাকেও কাঁদাতে ছাড়লো না। খবিশ লোক। লাবিবের গাল মুছে দিয়ে গালে চুমু দিয়ে ফিসফিস করে বলে, এটা তোর খবিশ দুলা ভাই, বুঝলি? লাবিব পিটপিট করে বোনের দিকে চেয়ে মায়রার মতো করে ফিসফিসিয়ে বলে, খুবিস ডুলাবাই। মায়রা শব্দ করে হেসে দেয় লাবিবের কথা শুনে। লাবিবও মায়রার গলা জড়িয়ে হেসে ফেলে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে রাতের অন্ধকার নেমে এসেছে। বিয়ে বাড়ির সকলের হই হুল্লোড়, নেওয়াজ বাড়ি ভরপুর। পুরো বাড়িতে বিভিন্ন কালারের আলো জ্বলছে নিভছে। ফায়েজের বিয়ে পড়ানো মাত্র শেষ হলো। শুধু অসহায় চোখে চেয়ে ফায়েজের কানে ফিসফিসিয়ে বলে, আমি আমার বোনকে দিয়ে দিলাম, এবার তোর বোনকে আমাকে দেবার পালা। ফায়েজ বিরক্ত হয়ে বলে, সারাদিন বিয়ে ছাড়া কিছু ভাবতে পারিস না? শুধু আকাশ থেকে পড়ার ভান করে বলে, ও মা গো, কবুল বলে মুখের বলি ফুটছে, তাও যে সে বুলি নয়, এক্কেবারে ভূতের মুখে রাম নাম বলি। বলছি, তুমি আমার বোনকে বিয়ে করার জন্য কি কি করেছো সব ভুলে গিয়েছো? বেয়াদব শালা। ফাইজ বিরক্ত হয়ে বলে, এখন আমি তোর আর ইরফানের বোন জামাই, সম্মান দিয়ে কথা বলবি। শুধু পাত্তা দিল না। মায়রা লাবিবকে কোলে নিয়ে স্টেজের পাশে লুকিয়ে দাঁড়িয়ে আছে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে এসেছে সে। আড়াল থেকে দেখলেই সবাই সবার মতো কথা বলতে, আড্ডা দিতে ব্যস্ত। মায়রা লাবিবকে কোল থেকে নামিয়ে লাবিবের কানে কানে কিছু একটা শিখিয়ে দেয়। লাবিব বোনের কথা মেনে গুটি গুটি পায়ে স্টেজে যায়। বাচ্চা ছেলে, সেভাবে কেউ খেয়াল করলো না। লাবিব স্টেজের নিচ থেকে ঝটপট দু হাতে দুটো জুতো নিয়ে মায়রার কাছে দৌড়ে আসে। মায়রা লাবিবকে জড়িয়ে ধরে গালে টপাটপ তিনটে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাইয়া। লাবিব হাতে জুতো ফেলে মায়রার গালে গুনে গুনে তিনটে চুমু খেয়ে বলে, আমার সোনা আপুই।
মায়েরা ফাইজের জুতো দুটো স্টেজের পেছনে খুব ভালো করে লুকিয়ে রাখলো, কেউ পাবে না এইবার এই জুতো। এরপর লাবিবকে কোলে নিয়ে তার আগের ঘরে যায়, সেখানে থেকে বেশ অনেকগুলো চিপস আর চকলেট নিয়ে নেয়। এরপর ইনায়ের ঘরে গিয়ে ইনায়ের পাশে লাবিবকে বসিয়ে লাবিবের সামনে চিপস চকলেট দেয়। লাবিব খুশি হয়, তার আপুই আগে নিয়মিত চকলেট দিত, এখন দেয় না, আদরও করে না। করবে কি করে, থাকেই তো না। বাচ্চাটি চকলেট রেখে মায়রার দিকে তাকায়। মায়রা হেসে ইনায়াকে দেখিয়ে বলে, এটা তোর আরেকটা আপুই, এখানে বসে এগুলো খাবি, আমি একটা কাজে যাচ্ছি। আচ্ছা ভাইয়া। লাবিব ঠোঁট উল্টে কেঁদে দেয়। মায়রা লাবিবের গালে হাত দিয়ে বলে, কি হয়েছে ভাইয়া, চকলেট কম হয়েছে, আরও দিব তো? লাবিব মায়রার গলা জড়িয়ে ধরে বলে, তুমি আমার সাথে চলো আপুই, আমাকে কেউ চকলেট দেয় না, তুমু দেয় না। মায়রা লাবিবের পিঠে হাত বুলিয়ে দেয়। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ইনায় অবাক হয়ে বলে, তোমার ভাই তো তোমায় খুব মিস করে মায়রা। মায়রা ঝাপসা চোখে হেসে ফেলে। লাবিবকে ছাড়িয়ে চুমু খেয়ে বলে, এখন থেকে চকলেট দিব, তুমুও দিব, কাঁদলে কিছুই দিব না। লাবিব তার ছোট ছোট হাতের চোখ মুছে নেয়, ইনোসেন্ট মুখ করে বলে, কাঁদবো না আর, বলে চকলেট খাওয়ায় মন দেয়। মায়েরা লাবিবের চকলেট থেকে একটা কামড় দিলে লাবিব চেঁচিয়ে বলে, তুমি খাও কিনু আমার চকলেট। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, তুমু দিব না কিন্তু। লাবিব আর কিছু বলল না, তার আপুইয়ের চুমু লাগবে তার, চকলেটের সাথে স্যাক্রিফাইস করাই যাবে। মায়েরা আর কিছু না বলে ইনার সব কাজিনদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কেমন আছো বাবা? ইরফান মায়রার মাকে সেভাবে চেনে না, তবে বিয়ের দিন একবার এই মহিলাকে দেখেছিল। এটা যে মায়রার মা সেটা সে জানে না। মায়রার কেউ একজন হবে এই ভেবেই উত্তর দেয়, জি ভালো। মায়রার মা মৃদু হেসে বলে, মায়রা তোমার চেয়ে অনেক ছোট, ও একটু চঞ্চল, বেশি কথা বলে, মানিয়ে নিও বাবা কেমন? ইরফান জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কি বলা উচিত বুঝতে পারছে না। মায়রার মা আবারও বলে, তুমি মনে হয় কথা কম বলো, কিন্তু মায়রা তো খুব গোপারু, একটু আধটু দুষ্টুমিও করে, তবে ওর মন কিন্তু খুব ভালো, বুঝেছ? ইরফান চুপচাপ শুনল ভদ্রমহিলার কথা। মায়রার মা এবার ইরফানের গালে হাত দিয়ে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো বাবা। ইরফান এবার বুঝলো এটা মায়রার মা, কিন্তু যে কথাটা বলেছে সে অ্যান্সার দিতে খুবই বিব্রত বোধ করছে, সাথে গালে হাত দেওয়া একটু অস্বস্তি হলো। এসব ব্যবহারে সে অভ্যস্ত নয়। ফাইজ স্টেজ থেকে নেমে জুতো পরবে, কিন্তু সে তার জুতো খুঁজে পায় না। কি জ্বালা! তার বিয়েতে কত বাধা আসলো, সব মিটিয়ে কবুল তো বলল, কিন্তু এখন তার লিটিল কুইনকে একটুখানি দেখবে সে, সে আশাতেও কে যেন 100 বালতি পানি ঢেলেছে। শুধু পাশ থেকে বলে, পায়ে মেহেদি দিয়েছিস নাকি? ফাইজ রেগে বলে, আমার জুতো কই? মেজাজ খারাপ। শুধু ফাইজের পাশ থেকে নেমে ফাইজের জুতো খুঁজলো, আসলেই নেই, গেল কোথায়? তখন ওই মায়রা ফারহা সহ ইনার সব কাজিন স্টেজের সামনে এসে উপস্থিত হয়। মায়রা চিন্তিত কণ্ঠে বলে, ভাইয়া কিছু খুঁজছেন? শুধু মাথা নিচু করেই বলে, ফায়েজের জুতা কই গেল? এখানেই ছিল। কথাটা বলে মাথা তুলে তাকায়। মায়রা ফারহা সহ এক দল মেয়ে দেখে শুদ্ধ ভুরু কুঁচকে নেয়, কিছু যেন বুঝলো। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ফায়েজের জুতা না দিলে কিন্তু তোমার বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়া হবে না মায়রা। মায়রা হেসে বলে, আপনারা জুতা তো না পেলে ফাইয়াজ ভাইয়া আর বউয়ের মুখ দর্শনও হবে না, এবার ভাবুন। শুদ্ধর পাশে নাসিম এসে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে, আরে বারবি ডল, তুমি কোথায় ছিলে? এত খুঁজলাম তোমায়। মায়েরা কিছুটা বিব্রত বোধ করে। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ভিডিও অন করে। নাও মায়েরা, শুরু করো, ভিডিওটা ইরফানকে সেন্ড করব, বুঝলে? তোমার এত ক্রেডিট, এসব দেখার হক ইরফানের অবশ্যই আছে, কি বলো? মায়রার মুখটা চুপসে যায়। শুদ্ধ কিছু বুঝার আগেই ফারাহ খপ করে কেড়ে নেয় শুদ্ধর ফোনটা। শুদ্ধ চেঁচিয়ে বলে, আরে আরে আমার ফোন। ফারহার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, এসব কি করছো ফারাহ? তোমার ভাইয়ের বিয়ে, তুমি ছেলে পক্ষ হয়ে মেয়ে পক্ষের প্রক্সি দিচ্ছ? ফারাহ ফুরুকুচকে বলে, আমার ভাই কিপটা নাম্বার 1, টাকা ফেললেই আবার ভাইয়ার পাশে গিয়ে দাঁড়াবো। কথাটা বলে ফারাহ ফায়েজের দিকে তাকিয়ে বলে, ভাইয়া 60 থেকে 70 হাজার ফেলো। ফায়েজ চোখ বড় বড় করে বলে, কি? মায়রা বলে, কম হয়ে গেল দুলাভাই, আসলে আমাদের শরীরে খুব দয়া, তাই বেশি আবদার করতে পারছি না, আপনি চাইলে আরেকটু বাড়িয়ে দিতেই পারেন। ফায়েজ অসহায় মুখ করে চেয়ে রইল।
তার জুতো নিতে 60 থেকে 70 হাজার টাকা দিতে হবে? মুখ ছোট করে বলে, আমার জুতো ধুয়ে তোমরা পানি খাও, আমার ওই জুতো লাগবে না। দেখি সাইড প্লিজ। সবাই একসাথে চিল্লিয়ে ওঠে, সব ছেলেরা দু হাতে কান চেপে ধরে। মায়েরা বলে ওঠে, ইনায়া আপু বলেছে জুতাহীন বরের পাশে সে বসবে না। মায়েরার কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। নাসিম শব্দ করে হেসে দেয়। শুদ্ধ কিছু একটা ভেবে বলে, ওকে, তোমাদের ইচ্ছেই পূরণ হবে। এত টাকা পকেটে নেই, তোমরা ওয়েট করো, আমি আসছি। মায়েরা ফাড়া অবাক হলো, এত দ্রুত রাজি হয়ে গেল। রাজি হলে তো ভালো। প্রায় 10 মিনিট 10 পরে শুদ্ধ তার হাতে ওয়ালেট নিয়ে হাজির হলো। অতঃপর বলে, আমার একটা শর্ত আছে। মেয়েরা সব উৎসুক দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুধু ফারহার দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ফারা থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, ভাইয়া, চোখ টিপাটিপি করে লাভ নেই। আমাদের মেয়েদের সবার ক্যারেক্টার একদম সাদা কাগজের মতো ফকফকে পরিষ্কার। মায়েরার কথায় শুদ্ধ থতমত খেয়ে তাকায়, বিড়বিড় করে, কি সিসিটিভি মায়েরই। অতঃপর নিজেকে সামলে বলে, আগে জুতা দিতে হবে, তারপর টাকা। ইরফানের মামাতো বোন মিশকা বলে ওঠে, আপনি আগে টাকা বের করে গুনে দেখান ভাইয়া, তাহলে আপনার সত্ত্ব আমরা মানব। শুধু কিছু একটা ভেবে ওয়ালেটের ভাঁজ খুলে বেশ কিছু টাকা বের করে সবার উদ্দেশ্যে দেখালো। এরপর বলল, সব গুনতে অনেক টাইম লাগবে, টাকা তো আছে, দেখলে সবাই, এবার জুতো আনো। ইরফানের কাজিন রিয়া ফাইজের জুতো জোড়া এনে দিলে শুদ্ধ ওয়ালেট বাড়িয়ে দেয়। মায়েরা ভুরু কুচকে ওয়ালেট চেক করে বোকা বনে যায়। এর মধ্যে সব পাতা আর মাত্র কয়েকটা হাজার টাকার নোট। মায়েরা অসহায় মুখ করে বলে, ভাইয়া, আপনি আমাদের এভাবে ঠকাতে পারলেন? শুদ্ধ হাসছে। ফারা মাইয়াকে বলে, মায়েরা চাপ নিও না, এই ফোন বিক্রি করলে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। শুদ্ধ চোখ বড় বড় করে বলে, আরে না না, আমার ইম্পর্টেন্ট অনেক কিছু আছে ফোনে। ফারা পাত্তা দিল না। নাসিম তার ওয়ালেট থেকে একটা চেক বের করে মায়েরার দিকে এগিয়ে দিয়ে বলে, বারবি ডল, এখানে পুরো 1 লাখ টাকার চেক আছে, নাও। নাসিমের কথায় মায়েরা ভীষণ বিব্রত বোধ করে। টাকা তো মেন না, সে দুলাভাইয়ের থেকে জোর করে টাকা হাতিয়ে নেবে, এইখানে তো মজা। শুদ্ধ খপ করে নাসিমের থেকে চেকটা কেড়ে নিয়ে বলে, চোখ ঠিক কর শালা। নাসিম থতমত খেয়ে মাথা চুলকালো। মায়েরা কিছু বলতে চায়, তার আগেই দেখে ইরফান এদিকে আসছে। সাথে সাথে বসে পড়ে। ওরে আল্লাহ, এই লোক তাকে দেখলে তো কাঁচায় চিবিয়ে খাবে। শুদ্ধ সামনে তাকিয়ে বলে, এ কি সিসিটিভি কোথায় গেল? মায়েরা নিচু হয়ে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে স্টেজের পেছন থেকে উকি দিয়ে বলে, আমরা চিটিং বা আপনারা চিটিংবাজ। আমি ইনায়া আপুকে দিব না। দুলাভাই, আপনি একাই রওনা হন, বাই বাই। মায়েরা ইরফানকে দেখেই পালাচ্ছিল, তবে ইরফান আর তার মাকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে সব ভুলে এগিয়ে যায় তার মা আর ইরফানের দিকে। ইরফান কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয়ে মায়েরা তার মায়ের উদ্দেশ্যে বলে, কি করছো এখানে? মায়রার মা মায়রাকে দেখে ইরফানের গাল থেকে হাত সরিয়ে নেয়। মায়রার উদ্দেশ্যে কিছু বলার আগে ইরফান মায়রার দিকে তাকিয়ে রেগে বলে, বাইরে বেরিয়েছো কেন স্টুপিড? মায়রা আমতা আমতা করে বলে, আমি ঘরবন্দি হয়ে থাকতে পারবো না, তাই বাইরে ঘুরতে বের হয়েছি। ইরফান রেগে যায়। এই স্টুপিড যে কথা শোনার পাত্রী নয়, এটা তো সে জানেই। রাগের মাথায় ভুলেই বসেছে মায়রার মা এখানে দাঁড়ানো। মায়রার গাল শক্ত করে চেপে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গাল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রার মা অবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি একটু আগে ছেলেটাকে কি সুন্দর করে বলল, আর এই ছেলেটা তার মেয়ের সাথে এমন করছে কেন? মায়রা আর চোখে তার মায়ের দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, আমার গাল ছাড়ুন, মা আছে এখানে। ইরফান রেগে বলে, স্টুপিড, তোমার হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। মায়রার মা বুঝতে পারছে না তিনি কি করবেন বা বলবেন। যেমন বিব্রতকর অবস্থায় পড়েছেন, তেমনি খারাপ লাগছে। তার মেয়ে কি এখানে ভালো নেই? কোথা থেকে ইরফানের বাবা এসে দাঁড়ায় ইরফানদের এখানে? ইরফানকে মায়রার গাল চেপে ধরতে দেখে তারেক নেয়াজ অবাক হয়ে বলেন, ইরফান, কি করছো? বাবার কথায় ইরফান মায়রার গাল ছেড়ে চোখ বুজে শ্বাস নেয়। এরপর কোনো দিকে না তাকিয়ে মায়রার হাত টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা রীতিমতো পড়তে পড়তে নিজেকে সামলে নিচ্ছে, তবে ইরফানকে বাধা দিল না। আশেপাশে অনেক মানুষ উল্টাপাল্টা ভাববে, সেই ভেবেই নিজেকে দমিয়ে নিল। এদিকে পেছন থেকে মায়রার মা অবাক হয়ে মায়রার আর ইরফানের দিকে তাকিয়ে রইল। তারেক নেয়াজ ছেলের কাজে অস্বস্তিতে পড়েছেন। মায়রার মা হঠাৎই বলে উঠলেন, ভাইজান, আমার মেয়ে কি ভালো আছে এখানে? মিথ্যা বলবেন না। ভালো না থাকলে এখানে কেন রাখবো বলুন?
আমার মেয়েকে ভালো রাখতেই তো এখানে পাঠিয়েছি। তারেক নেয়াজ গলা ঝেড়ে বলেন, আসলে আমার ছেলেটার একটু মাথা গরম। তাছাড়া মায়রার খুব যত্ন করে, চিন্তা করবেন না, মায়রা ভালো আছে এখানে। মায়রার মা চিন্তিত হলো, সত্যি কি ভালো আছে মায়রা? তার নিজেকে অপরাধী লাগে, তার প্রথম স্বামীর আমানতটুকুর খেয়াল সে রাখতে পারল না। তিনি এ ব্যাপারে তারেক নিয়াজকে আর কিছুই বললেন না। আমাকে ছাড়ুন। ইরফান মায়রাকে নিয়ে সোজা তার ঘরে যায়। রেগে বলে, বাইরে কেন গেলে? বলেছিলাম তো বাইরে বেরোবে না। মায়রা অসহায় মুখ করে বলে, প্লিজ শুধু আজকেই যাই, খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আপনাকে ভাগ দিব। ইরফান ভুরু কুচকে বলে, হোয়াট? কিসের ভাগ? মায়েরা থতমত খেয়ে যায়, ভুলভাল বলে ফেলেছে। ইরফানের ফোনে কল আসে। ছেলেটা বিরক্ত, এই বিচ্চুকে দেখে রাখতে পারছে না কাজের জন্য, আর এই স্টুপিডটাও তার কথা শুনছে না। মায়েরাকে ধমকে বলে, বাইরে গিয়েছিলে কেন? এখানে আটকে রেখে যাব। মায়েরার মাথা নেড়ে বলে, না না প্লিজ, আমি ইনায়ার আপুর কাছেই থাকবো, আমার ভাইয়ের কাছে যাব। ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, দুপায়ে এগিয়ে গিয়ে মায়রাকে ঘেঁষে দাঁড়ায়। এরপর মায়রার মুখে দু হাতের আজলায় নিয়ে মৃদুস্বরে বলে, লিপস থেকে এসব উঠাও। মায়রা ঢোক গিলে বলে, তাহলে বাইরে যেতে দিবেন? ইরফান মায়রার কথার উত্তর করল না। ঝড়ের গতিতে মায়রা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। এই লোকের প্রবলেম কি? উফ, আজ সারাটা দিন জ্বালিয়ে খেলো। ইরফানের মামাতো বোন তামান্না ইরফানের ঘরের দিকে মায়রাকে ডাকতে ডাকতে আসে। মায়রা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। ইরফান বিরক্ত হয়ে শব্দ করে একটা চুমু খেয়ে মায়রাকে ছেড়ে দেয়। মায়রা গুটি সুটি মেরে ইরফানের বুকে সিটিয়ে দাঁড়ায়, যেন তামান্না তাকে দেখলে আজ সে শেষ। তামান্না ঘরের দরজায় দাঁড়িয়ে ইরফানকে উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, ইরফান ভাই, মায়রাকে দেখেছ? ইরফান চোখ নামিয়ে মায়রাকে একবার পরখ করে ডান হাতের বুড়ো আঙ্গুল দ্বারা তার ঠোঁট মুছে গম্ভীর গলায় বলে, ডোন্ট নো। তামান্না যেতে গিয়েও মায়রাকে যেন নজরে পড়ল। নিচের দিক চোখ পড়লে মায়রার লেহেঙ্গা দেখে বলে, মায়রা তো এখানেই, মিথ্যা বলছো কেন? এই মায়রা, আসো, আমরা সবাই তোমার জন্য বসে আছি। মায়রা কেঁদে দেওয়ার মতো অবস্থা। ইরফান বিরক্ত হয়ে বলে, ডোন্ট ডিস্টার্ব মি, জাস্ট লিভ। তামান্না বলে, ইরফান ভাই, তোমাকে ডিস্টার্ব করব না, মায়রাকে দাও, শুদ্ধ ভাইয়া টাকা দিয়েছে। ইরফান চরম বিরক্ত হয়। মায়রা নিজে ইরফানের আড়াল থেকে সরে দাঁড়িয়ে মিনমিন করে বলে, আপু তুমি যাও, আমি আসছি। তামান্না চোখ ছোট ছোট করে মায়রার দিকে তাকিয়ে বলে, মায়রা তুমি কি অসুস্থ? মায়রা কি বলবে বোঝে না। অসুস্থই তো সে। এই অসভ্য লোকটা তাকে অসুস্থ বানিয়ে দিচ্ছে। রাগ লাগলো তার, জীবনটা পুরো কি বানিয়ে দিয়েছে। উফ। তামান্নার উদ্দেশ্যে মিনমিন করে বলে, না আপু, আসছি আমি। তামান্না চলে যায়। ইরফান রেগে বলে, কোথায় যাবে তুমি? মায়রাও রেগে বলে, উইগন্ডায়। অসভ্য লোক। ইরফান রেগে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, আমাকে রাগ দেখালে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা ধূপধাপ পা ফেলে বাইরে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে তার সামনে এনে দাঁড় করিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে বলে, এটা উঠাতে দাও। মায়রা চোখ বড় বড় করে দ্রুত তার ঠোঁট চেপে ধরে। ইরফান রেগে বলে, স্টুপিড, হোয়াট হ্যাপেন্ড? মায়রার কান্না পাচ্ছে। এই লোকটার চেয়ে রাক্ষসও ভালো আছে। ইরফান মায়রার হাত সরিয়ে টেনে দিলে মায়রা মাথা নিচু করে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, আমাকে আপনার সরকারি লাগে? ছাড়ুন বলছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, ইয়োর লিপস আর মাই পার্সোনাল চকলেট, সো ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা আগের চেয়েও জোরে চেঁচিয়ে ওঠে। ইরফান বিরক্তি চোখে চেয়ে আছে মায়রার দিকে। মায়রা ঢোক গিলে বলে, এভাবে উঠবে না, আমি উঠিয়ে নিচ্ছি, সরুন। ইরফান ভুরু কুচকে বলে, আই ক্যান, একটু সময় লাগছে, দ্যাটস ইট। মায়রা দ্রুত ওয়াশরুমে দিকে যায়। ইরফান ধরতে গিয়েও পারল না। মায়রা এক প্রকার দৌড়ে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক তুলে ফেলল। এরপর আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজের দু হাত হেজাবের উপর দিয়েই তার দু কান জোরে চিমটি দিয়ে ধরে বিড়বিড় করে, এই দেহে পান থাকতে আর লিপস্টিক দেব না। অনেকক্ষণ পরেও যখন মায়রা ওয়াশরুম থেকে বের হয় না, ইরফান রেগে বলে, স্টুপিড, এক্ষুনি বের না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। তখনই মায়রা খট করে দরজা খুলে বের হয়। ইরফান মায়রার দিকে রেগে তাকায়। মায়রা মিনমিন করে বলে, বের হয়েছি, এবার আপনি যান। ইরফান মায়রার হাত ধরে টেনে তার সামনে দাঁড় করায়। মায়রার ভেজা ঠোঁট জোড়ায় তীক্ষ্ণ চোখে চেয়ে মৃদু স্বরে বলে, নাও পারফেক্ট।
কথাটা বলে টুপ করে মায়রার ভেজা ঠোঁটে একটা শুকনো চুমু খেয়ে ফেলে। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের দিকে তাকায়। এই লোকটার প্রবলেমটা ঠিক কোন জায়গায়? তাকে একটু নিঃস্বাত নিতে দেয় না। ইরফান মায়রার দৃষ্টি পাত্তা দিল না। মায়রার থেকে দূরে সরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, এসব খুলে ফেলো, আর বাইরে যেতে পারবে না, ইটস ফাইনাল। কথাটা বলে ড্রয়ার থেকে তার রুমের দরজার চাবি নিয়ে গটগট পায়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে শব্দ করে দরজা লাগাতে ভোলেনি। মায়রার পিছু যেতে যেতে বলে, আমি যেতে চাই প্লিজ, আর বাইরে যাব না। কে শোনে কার কথা? ইরফান এবার তার ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে গিয়েছে। যেটার চাবি সে তার পকেটে রেখেছে, সে ছাড়া এই দরজা এবার কেউ খুলতে পারবে না। মায়েরা দরজা ধরে টানলো, কিন্তু খুলতে পারল না। বুঝলো ওপাশ থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। তার ভীষণ খারাপ লাগলো। কতক্ষণ এখানে বন্দি হয়ে বসে থাকবে? এখন তো ইনায়া আপু চলে যাবে, আর ইনায়া আপুর কাছে তার ছোট ভাইটা আছে। ঘাড় বাঁকিয়ে দেয়াল ঘড়িতে নজর দেয়। ঘড়ির কাঁটায় রাত 8:05। মায়েরা অসহায় হয়ে বেডের উপর গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো কখন দরজা খুলবে। তার মনে হয় ইনায়া আপু যাওয়ার আগে ইরফান এসে দরজা খুলে দিবে। এই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সময় পেরিয়েছে প্রায় 1 ঘন্টা। এর মাঝে মায়েরা ঘুমায়নি বা কিচ্ছু করেনি। এত সময় শুধু বসে বসে পার করলো। ইরফান আসলো না। হঠাৎই দরজার ওপাশে তার ভাইয়ের কণ্ঠ পায়। মায়েরা বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে দাঁড়ায়। দরজায় থাপড় দিয়ে বলে, সোনা ভাইয়া, কাউকে ডেকে এই দরজা খুলে দিতে বলো তো। লাবিব দরজার ওপাশে দাঁড়িয়ে পড়ে। তার বোনের গলা পেয়ে ডেকে ওঠে, আপুই তুমি কোথায়? মায়েরা এপাশ থেকে বলে, ভাইয়া আমি ঘরের ভেতর, কাউকে ডেকে আন যা, তাহলে দরজা খুলে দিবে। লাবিব বুঝলো না মায়রার কথা। সে তার ছোট হাতে দরজায় থাপড় দেয় আর অনবরত তার বোনকে ডাকে, আপুই আমাকে কুলে নাও, আপুই আমার চকলেট শেষ। মায়ের খারাপ লাগছে। সে কি করবে বুঝতে পারে না। তার ভাই এখানে একা কেন? লাবিব দরজায় থাপ্পড় দিতে দিতে কেঁদে দেয়। কান্নামাখা গলায় বলে, আপুই আমাকে কোলে নাও, আপুই আসো। মায়ের কান্না পাচ্ছে। তার ভাই তার কাছে আসার জন্য কাঁদছে, অথচ সে নিতে পারছে না। অসহায় কণ্ঠে বলে, ভাইয়া আপুই ঘরের ভেতর, কাউকে বলো, তাহলে দরজা খুলে দিবে। লাবিব তার বোনের কথা শোনে না। কাঁদতে কাঁদতে আবারও ডাকে, আপুই আমাকে কোলে নাও, তুমু দাও, চকলেট দাও, আমু খাবো, আপুই আসো। মায়েরা অসহায় চোখে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। ইরফানের উপর ভীষণ রাগ হচ্ছে। সে তো বলল আর বাইরে যাবে না। লাবিব বোনের দেখা না পেয়ে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে সামনের দিকে যায়। ইরফানের মামি লাবিবকে একা একা কাঁদতে দেখে কোলে নেয়। মায়েরার ভাই এটা, তিনি চেনেন। লাবিব ভদ্রমহিলার কোলে উঠে কাঁদতে কাঁদতে বলে, আপুই আসে না আমাল কাছি, আপুই যাব, আপুই যাব, আপুই কুলে উঠব। ইরফানের মামি লাবিবের গাল মুছে দিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, তোমার আপুই যে কোথায় বাবা, দেখিনি তো। কান্না করে না, আপুই চলে আসবে। লাবিব ভদ্রমহিলার কাঁধে মাথা রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে। তার আপুই আবার কোথায় হারালো। এদিকে মায়েরা লাবিবের আর সাড়া না পেয়ে ভয় পায়। বিয়ে বাড়িতে কোথায় থেকে কত মানুষ এসেছে, বাচ্চা ছেলেটা যদি হারিয়ে যায়। ভাবতেই গলা শুকিয়ে আসলো। কান পেতে শোনার চেষ্টা করলো লাবিবের গলা শোনা যায় কিনা। না, মনে হচ্ছে দিশিমানায় নেই। মায়রার কান্না পায়। তার ভাই কোথায় গেল? মায়রা গলা চড়িয়ে ডাকে, লাবিব ভাইয়া আছিস? কোনো সাড়া পায় না। তার এবার চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। তামান্না মায়রাকে না পেয়ে আবার ইরফানের ঘরের সামনে এসে দেখলো দরজা আটকানো। মায়রা লাবিবকে আবারও ডাকে। তামান্না বাইরে দাঁড়িয়ে বলে, মায়রা তুমি ভেতরে কেন? মায়রা দ্রুত বলে, আপু দরজাটা খুলে দাও প্লিজ, তোমার ভাই আমাকে আটকে রেখে গিয়েছে। তামান্না লক ঘুরিয়ে চেষ্টা করলো, খুলছে না। প্রায় অনেকক্ষণ চেষ্টা করেও যখন পারল না, তখন হতাশার সুরে বলে, মায়রা ইরফান ভাই হয়তো এটা লক করে দিয়েছে, চাবি ছাড়া খুলবে না। মায়রা নিস্তেজ গলায় বলে, ও আচ্ছা আপু। তার চোখ থেকে সত্যি সত্যি দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। তার ছোট ভাইটাকে কতদিন পর দেখল। একটুর জন্য তাকে রেখে বাইরে গিয়েছিল, আবার এসে নিত, কিন্তু তা আর হলো না। মায়েরা তামান্নাকে জিজ্ঞেস করে, আপু লাবিবকে দেখেছ? হ্যাঁ, তোমার কোলে উঠবে বলে কাঁদছিল। আমার আম্মুর কোলে দেখলাম। তুমি একটু দাঁড়াও মায়েরা, আমি ইরফান ভাইয়ের থেকে চাবি আনছি। মায়েরা লাবিবের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর কিছু বলল না। চুপ করে গিয়ে বেডের উপর পা তুলে বসলো, হাঁটুতে মাথা ঠেকিয়ে রাখলো।
কেন যেন তার কান্না পাচ্ছে খুব। কিছুক্ষণের মাঝেই চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবকে তার মা কোলে নিয়েছে, এখন তারা গ্রামের উদ্দেশ্যে রওনা হবে। লাবিব কাঁদছে গুনগুন করে। ইরফানের ছোট ফুপি লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, কান্না করে না বাবা। লাবিব তার মায়ের গলা জড়িয়ে গলায় মুখ গুজে রেখে ফুপিয়ে কাঁদে, বিড়বিড় করে বলে, আমি আপুই যাব, আপুই কোলে যাব, আপু কোথায়? মায়রার মা বারবার চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকায়, মেয়েটাকে আর একটাবারের জন্য দেখল না। ভদ্রমহিলা চাতক পাখির ন্যায় মেয়েকে একটিবার দেখতে চান। তার মেয়ের উপর তার খুব অভিমান জমেছে। সে কি আসলেই ভালো মা হতে পারেনি? মায়রার বলা সৎমা শব্দটা কানে বাজলো এখনো। কেন যেন সূচের ন্যায় বুকে বিঁধল। ছেলেটাকে জড়িয়ে নিল। তার ছেলেকে মায়রা খুব ভালোবাসে। যাওয়ার আগে তার ছেলেকে একটিবার দেখতে আসলো না। মেয়েটার তার প্রতি এত অভিমান, গ্রামে গিয়েও একটা বার তার বাড়িতে যায়নি। ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তার স্বামী বাইরে অপেক্ষা করছে। দেরি করলেন তো অনেক সময়, মেয়ের দেখা পেলেন না। ইরফানের মা সহ ফুপিদের জিজ্ঞাসা করলো, কেউ বলতে পারল না। আর দেরি করলেন না, এমনিতেই অনেক রাত হয়েছে, গ্রামে পৌঁছতে হবে। আর দেরি করলে তার স্বামী তাকে আস্ত রাখবে না। দীর্ঘশ্বাস ফেলে সবার থেকে বিদায় নিয়ে বাইরের দিকে পা বাড়ালেন। লাবিব হঠাৎ শব্দ করে কেঁদে দেয়। বাচ্চা ছেলেটি বোধহয় বুঝলো সে আর তার আপুইকে দেখতে পাবে না, আর তার আপুইয়ের কোলে উঠতে পারবে না। কেঁদে কেঁদে বলে, মা, আপুই যাব, আপুই কোলে উঠব, আমাকে আপুই নিয়ে চলো। মায়রার মায়ের চোখের কোণে পানি। এই বাচ্চাটা কি তার সামলাতে এখন খুব কষ্ট হয়। তার আপুইয়ের অভাব পূরণ করতে পারে না। আজ কতদিন পর তার বাচ্চা তার আপুইকে পেয়ে কত খুশি হয়েছিল, আবার তাকে না দেখতে পেয়ে কাঁদছে। লাবিব তার মায়ের মুখ ঠেলে কাঁদতে কাঁদতে বলে, আপুই কাছে নিয়ে চলো, আপুই যাব, আপুই কুতায়, আপুই থুদু চলি যায় আমাল থেকে। বাইরে গেলে লাকিবের বাবা লাবিবকে কোলে নেয়, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। বিরক্ত হয় খানিক। ওই মেয়ের মাঝে কি পায় কে জানে। তার ছেলে হয়ে অন্যের মেয়ের প্রতি এত দরদ আসে কোথা থেকে? লাবিব কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে ঘুমু ঘুমু ভাব ধরা দেয় তার চোখে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বুজে বিড়বিড় করে, আপুই পচা, আমাকে কুলে নেয় না, তুমু দেয় না, আমার সামনে আছে না পুতা আপুই। বিড়বিড় করতে করতে কান্নামাখা ক্লান্তি চোখ জোড়ায় ঘুম এসে ভিড় করে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায় বাচ্চা ছেলেটি তার আপুইয়ের জন্য কাঁদতে কাঁদতে। ইরফান দরজা খুলে তার ঘরে প্রবেশ করে। দরজা খোলার শব্দ পেয়ে মায়রা মাথা তুলে তাকায়। ইরফান মায়রার দিকে এগিয়ে যায়। মায়রা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফানের দিকে একবার তাকায়, অভিমান অভিযোগে দ্রুত চোখ সরিয়ে নেয়। ইরফানকে পাশ কাটিয়ে বাইরে যায়। ইরফান ভুরু কুচকালো, মায়রার পিছু যায় আর বলে, স্টুপিড, এভাবে দৌড়াচ্ছ কেন? মায়রা ইরফানের কথা শুনল না, এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়েকবার পড়তে পড়তে বেঁচে গিয়েছে। ইরফান পেছন থেকে ধমকায়, তবে নিচে নামলো না। উপর থেকে দাঁড়িয়ে মায়রার কর্মকাণ্ড দেখতে লাগলো। মায়রা আশেপাশে কাউকে যেন খুঁজছে। দু হাতে চোখের পানি মুছে নেয়। তার শাশুড়ি রুমা নেওয়াজকে দেখে জিজ্ঞেস করে, আমার মা আর ছোট ভাই কোথায়? রুমা নেওয়াজ বললেন, তুমি কোথায় ছিলে এতক্ষণ? বাচ্চাটা তোমার জন্য কাঁদলো দেখলাম, গ্রামে চলে গেছে তারা। মায়রার মন খারাপ নিয়ে ছোট করে বলল, ও আচ্ছা। মায়েরা মাথা নিচু করে নেয়, চোখের কোণে পানি। তার কলিজা ফেটে যাচ্ছে। তার ভাই যে তার কোলে উঠতে চাইল, সে নিতে পারল না। তার কাছে চকলেট চেয়েছিল, সে দিতে পারল না। তাকে দেখতে না পেয়ে কাঁদতে কাঁদতে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ভাবতেই কেন যেন শব্দ করে কাঁদতে ইচ্ছে করলো। কতদিন পর তার ভাইটাকে পেয়েছিল, অথচ সে এসে কেঁদে চলে গেল। কান্নাগুলো গিনে নিল, মাথা নিচু করে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা চোখ মুছে নিল। এরপর ধীর পায়ে ইনায়ের ঘরের দিকে যায়। ইনায়া তার ঘরেই বসে ছিল মন খারাপ করে, তার চোখ ভেজা। এই বাড়ি ছাড়া থাকতে হবে ভাবলেই কেমন দম বন্ধ লাগছে মেয়েটার। ছোট থেকে 2-3 দিনের জন্য খালামামার বাড়ি ঘুরতে যাওয়া ছাড়া আর কোথাও যায়নি। আজ সেখানে একেবারে চলে যেতে হবে ভাবলেই দুঃখরা ঘিরে ধরছে। মায়রাকে দেখে ইনায়া ভেজা চোখে মায়রার দিকে তাকায়। মায়রা চুপ করে ইনায়ের পাশে বসে ইনায়াকে জড়িয়ে ধরল। এই বাড়িতে তারেক নেওয়াজের পর এই আপুটাই তাকে খুব ভালোবাসে, তার বান্ধবীর মতো। সেও চলে যাচ্ছে ভাবতেই মায়রা নিঃশব্দে চোখের পানি ফেলে। তার ভাইয়ের কথাটাও মনে পড়ে। মায়রার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মায়রাকে ইনায় ছেড়ে ইনায়ের গালে হাত দিয়ে বলে, আপু, তুমি কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে আমাকে ভুলে যাবে না।
আমাকে ভুলে গেলে তোমার জামাইকে কিন্তু সিন্ধুকে আটকে রেখে তোমাকে এখানে এনে আবার আমাকে মনে করিয়ে দেব। ইনায়া কান্নামাখা চোখেই হেসে ফেলে। অতঃপর বলে, তুমি আমাকে ভুলে গেলে কি হবে? মায়েরা দু হাতে চোখ মুছে বলে, মায়েরা কাউকে ভুলে যায় না, বুঝলে? নো টেনশন। এরপর ইনায়ের সাথে টুকটাক কথা বলে মায়েরা বেরিয়ে আসে। ইনায়া আর কিছুক্ষণ পর চলে যাবে। মায়েরার খারাপ লাগছে। সে চুপচাপ ইরফানের ঘরে এসে দেখলো ইরফান ঘরে নেই। মায়েরা বেডের এক কোণায় গিয়ে বসে, হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে ওঠে। তার ভাইয়ের কথা মনে পড়ছে। যতবার ভাবছে তার কোলে উঠার জন্য কেঁদেছে, ততবারই তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। তার মাকে তো দেখতে পারলো না, আবার কখনো দেখা হবে কিনা। নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে মায়রাকে বেডের উপর বসে থাকতে দেখে অবাক হয়। তীক্ষ্ণ চোখে চেয়ে রইল খানিকক্ষণ মায়রার পানে। মায়রা একটু পরপর যেন কেঁপে উঠছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়ায়, গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা মাথা তুলল না। একমাত্র এই লোকটার জন্যই তার ছোট ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে। জীবনেও কথা বলবে না সে এই লোকটার সাথে। ইরফান মায়রার কোনো রেসপন্স না পেয়ে আবারও ডাকে, নো রেসপন্স। ইরফান রেগে যাচ্ছে। এইটুকু মেয়ে তাকে ইগনোর করছে। দাঁতে দাঁত চেপে বলে, হে স্টুপিড, কি প্রবলেম? স্পিক আপ। মায়রা সেভাবেই বসে থাকলো। ইরফান ঝটকা মেরে মায়রাকে টেনে তোলে। মায়রার চোখ বন্ধ, কেঁদে কেটে মুখের অবস্থা যা তা করে ফেলেছে। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার মুখপানে। মায়রা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল করে ফেলেছে। ইরফান কথা বলার ভাষা হারায়। মেয়েটা এভাবে কাঁদছে কেন? দ্রুত মায়রার মুখ দু হাতের মাঝে নিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছো কেন? মায়রা ইরফানের দিকে চুপ করে তাকিয়ে থাকলো। চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। ইরফান তার খসখসে হাতে মায়রার নরম গাল মুছে দেয়। আবার নরম গলায় জিজ্ঞেস করে, ব্যথা পেয়েছো কোথাও? কেউ কিছু বলেছে? মায়রা এবার কিছু বলল না। ইরফান ব্যস্ত হাতে মায়রার হেজাব খুলে পাশে রাখে। এরপর মায়রার গালে হাত দিয়ে নমনীয় কণ্ঠে ঢেলে বলে, কাঁদছো কেন স্টুপিড গার্ল? টেল মি হোয়াট হ্যাপেন্ড। আই উইল ফিক্সড এভরিথিং। মায়ের এত রাগ লাগছে এই লোকটার উপর। তাকে আর তার ভাইকে কাঁদিয়ে এখন এসেছে সব ঠিক করতে। সহ্যই হচ্ছে না এই লোকটাকে। মায়ের উপর অভিমানের মাত্রা গাঢ় হয়। তাকে বাড়িতে থেকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা। এই দুনিয়ায় কি একটা ভালো মানুষ ছিল না, যার সাথে মনে একটু অন্তত দয়া মায়া আছে? এই লোকটার গলাতেই তাকে ঝুলিয়ে দিতে হলো। আর তার বাঁচতেই ইচ্ছে করে না। কেউ তো তাকে ভালোই বাসে না। তার একটা ছোট ভাই আছে, তার সাথেও সে একটু থাকতে চায়। অথচ সবাই তার সাথে শত্রুতা করে উঠে পড়ে লাগে। মা তার জন্য অপেক্ষা না করেই তার ভাইকে নিয়ে চলে গেল। আর এই লোক তো তাকে তার ভাইয়ের কাছে যেতেই দিল না। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। গায়ে যা শক্তি ছিল সব শক্তি দিয়ে ইরফানের দু হাত তার গাল থেকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। রাগে চিৎকার করে বলে, পাষাণ লোক, একটুও দয়া মায়া নেই আপনার? আমি একটুও ভালো থাকলে আপনার গায়ে আগুন লেগে যায়, তাই না? অমানুষ একটা, নির্দয় পুরুষ। কথাগুলো বলতে বলতে চোখ থেকে অগণিত অশ্রুকণা গাল বেয়ে গড়িয়ে পড়ে। আবারও হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে বিড়বিড় করে, স্বার্থপর সবগুলো। কেউ আমার কথা দুটো মিনিটও যদি ভাবতো। চলবে ইনশাআল্লাহ।